ভারতবর্ষের 3টি পবিত্র নদী গঙ্গা, যমুনা আর অদৃশ্য সরস্বতী নদীর সঙ্গম স্থল প্রয়াগ। সনাতন বা হিন্দু ধর্মের প্রাচীনতম ও প্রধান ধর্মগ্রন্থ বেদ ও বিভিন্ন পুরাণে এর উল্লেখ পাওয়া যায়। পৃথিবীর প্রাচীনতম শহরগুলির মধ্যে অন্যতম এই প্রয়াগরাজ। আর সেই প্রাচীন কাল থেকেই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যখন সূর্য, চন্দ্র ও বৃহস্পতি এক শুভক্ষণে বিশেষ অবস্থানে বিরাজ করে, ঠিক সেই সময় এই স্থানে অনুষ্ঠিত হয় এক পুণ্য মেলার, ভব্য মেলার, মাঘ মেলার। ধর্মীয় মান্যতা অনুযায়ী এই মাঘ মেলায় পুণ্য স্নান করলে সকল পাপ থেকে মুক্তি লাভ করা যায়, আত্মার শুদ্ধি হয় আর মৃত্যুর পর আত্মার মোক্ষ লাভ ঘটে। আর ঠিক সেই কারণে এই ভব্য মেলায় সমাগম ঘটে কোটি কোটি পুণ্যার্থীর। প্রতি বছরের মতোই প্রয়াগরাজে 44 দিনের এই পুণ্য মেলার আয়োজন করা হয়েছে 3রা জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি পর্যন্ত। পরিসংখ্যান অনুযায়ী মেলা শুরুর প্রথম দিনই পৌষ পূর্ণিমায় লক্ষ লক্ষ পুণ্যার্থীর এখানে সমাগম ঘটেছে। মকর সংক্রান্তিতে সেই সংখ্যা পৌঁছায় 4 কোটির কাছাকাছি, আর মৌনী অমাবস্যাতেও এই সংখ্যা ছিল একই। আশা করা হচ্ছে 2026-এর এই মাঘ মেলায় প্রায় 15 কোটি পুণ্যার্থীর সমাবেশ হবে। আর এই পুণ্য মেলায় অংশগ্রহণ করতে, এই মেলাকে উপলব্ধি করতে আর মনের গভীরে জমে থাকা কিছু প্রশ্নের উত্তর খুঁজতে আমি রওনা হলাম প্রয়াগরাজের পুণ্য সঙ্গমে। প্রয়াগরাজ পৌঁছানোর জন্য সেদিন হাওড়া থেকে চেপে বসলাম 22307 হাওড়া বিকানের এক্সপ্রেসে। এই ট্রেনটি হাওড়া থেকে রাত্রি 11:30 ছাড়ে আর পরের দিন দুপুর 12:15 পৌঁছে যায় প্রয়াগরাজ জংশন। আজ জানুয়ারি মাসের 2 তারিখ। গত কয়েকদিন ধরেই সূর্যের দেখাই নেই, আর ঠান্ডাও তেমনই। কুয়াশার কারণে ভরা দুপুরবেলাকে সকাল বলে মনে হচ্ছে। এই প্রয়াগরাজ জংশনের আগে যমুনা নদীর ঠিক এপারে আরও একটি জংশন আছে, যার নাম প্রয়াগরাজ চেওকি। 2টি স্টেশন থেকেই সঙ্গমের দূরত্ব প্রায় একই, তাই আপনারা যে কোনো একটি স্টেশনকে এই যাত্রায় বেছে নিতে পারেন। আজ ট্রেন লেট থাকায় প্রায় দুপুর 1টা নাগাদ আমি পৌঁছালাম প্রয়াগরাজ জংশনে। মাঘ মেলার কারণে পুরো প্রয়াগরাজেই নিরাপত্তা ও পরিচ্ছন্নতার দিকে বিশেষ ধ্যান রাখা হয়েছে। স্টেশন থেকে মাত্র 500 মিটার দূরে লিডার রোডে এই হলো আমার হোটেল VK ইন। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর গরম জলেরও সুব্যবস্থা রয়েছে। এছাড়া এনাদের আতিথেয়তাও বেশ ভালো। এই লিডার রোড থেকে শুরু করে সঙ্গমের বেশ কিছুটা আগে পর্যন্ত অনেক হোটেল রয়েছে। আপনারা এখানে এসে নিজেরাই দেখে শুনে একটি হোটেল বুকিং করে নিতে পারেন। আর আমার হোটেলটির যোগাযোগ নাম্বারও আমি দিয়ে দিচ্ছি। সব কিছু ভালোভাবে জেনে তারপর চাইলে এখানেও রাত্রিবাস করতে পারেন। হোটেলটি বেশ ভালোই। যেহেতু স্টেশন চত্বরে আমার হোটেল, তাই এখানে আমিষ ও নিরামিষ 2 রকমেরই খাবার দাবার পাওয়া যায়। তবে ভালো খাওয়া দাওয়া করতে হলে স্টেশনের ঠিক অপর প্রান্তে সিভিল লাইন্সের দিকে চলে যাওয়াই ভালো হবে, ঠিক যেখানে বিশাল মেগামার্ট সহ অন্যান্য মল ও মার্কেটগুলি রয়েছে। পরের দিন ভোর 5টার সময় আমি বেরিয়ে পড়লাম সঙ্গমের উদ্দেশ্যে। আমার হোটেলের ঠিক সামনে দিয়েই অসংখ্য অটো ও টোটো সেই পথে চলাচল করে। এই পথে সব থেকে কম খরচে সঙ্গমে যাওয়ার উপায় হলো 20 টাকা দিয়ে প্রথমে চুঙ্গি মোড়ে আর তারপর সেখান থেকে আরও একটি টোটোতে
20 টাকা ভাড়া দিয়ে সঙ্গমের দিকে চলে যাওয়া। যেহেতু এখন মেলা চলছে, তাই কোনো গাড়িকেই সঙ্গম ঘাটের একেবারে কাছে যেতে দেওয়া হচ্ছে না। অন্যান্য সময় স্টেশন থেকেই সরাসরি গাড়ি পাওয়া যায় সঙ্গমে পৌঁছানোর জন্য। সেদিন সঙ্গমের কাছে যখন আমি পৌঁছালাম, তখন আকাশে আলোর ঝর্ণা বইছে। আমার গাড়ি আমাকে সঙ্গম ঘাট থেকে প্রায় 1 কিলোমিটার দূরে নামিয়ে দিল। হালকা আলোতে আমি দেখলাম দলে দলে ছোট থেকে বড় সবাই চলেছে সঙ্গমের দিকে। মেলার শুরুতেই আজ পুণ্যার্থীর সংখ্যা 22 লক্ষকেও ছাপিয়ে গিয়েছে। 800 হেক্টরের এই বিশাল ক্ষেত্র আজ আস্থায়, আনন্দে আর উৎসবে পরিপূর্ণ। মাঘ মাসে অনুষ্ঠিত একটি বার্ষিক উৎসব আর তার সাথে মেলাই হলো মাঘ মেলা। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কোনো পবিত্র নদীর তীরে এবং হিন্দু মন্দির সংলগ্ন কোনো সরোবরে এই মেলার আয়োজন করা হয়। প্রতি বছর যখন জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী সূর্য, চন্দ্র ও বৃহস্পতি এক শুভক্ষণে বিশেষ অবস্থানে বিরাজ করে, সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করেন আর শীতের শেষ হয় ও দিনের দৈর্ঘ্য ধীরে ধীরে বাড়তে শুরু করে, ঠিক সেই সময় আধ্যাত্মিক শুদ্ধি ও সংস্কার করার জন্য এই ভব্য মেলার আয়োজন করা হয়। আর এই শুভক্ষণে দেশের বিভিন্ন স্থানের লক্ষ লক্ষ পুণ্যার্থীরা পুণ্য স্নানে এই মেলায় যোগদান করেন। পৌষ পূর্ণিমা অর্থাৎ ৩রা জানুয়ারি থেকে এই মেলার শুভারম্ভ, আর মহাশিবরাত্রি অর্থাৎ 15ই ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা এখানে চলবে। ধর্মীয় মান্যতা অনুযায়ী প্রতি বছর এই সময় সঙ্গমে পুণ্য স্নান করলে সকল পাপ থেকে মুক্তি লাভ করা যায়, আত্মার শুদ্ধি হয় আর মৃত্যুর পর মোক্ষ লাভ করা যায়। আর ঠিক এই কারণে সঙ্গমে প্রতি বছর লক্ষাধিক ভক্ত, পুণ্যার্থী ও সাধু সন্ন্যাসীদের সমাগম ঘটে। প্রতি বছরের মতোই এই বছরও প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে এই পুণ্য মেলার আয়োজন করা হয়েছে। সমুদ্র মন্থনের সময় ভারতবর্ষের যে 4টি পুণ্য ভূমিতে
অমৃতের ফোঁটা পতিত হয়েছিল, তাদের মধ্যে অন্যতম এই প্রয়াগরাজ। হাঁটতে হাঁটতে আমি এসে পৌঁছালাম ঠিক সেই জায়গায় যেখানে পবিত্র মা গঙ্গা ও যমুনা একসাথে মিলিত হয়েছে। তবে বেদ ও পুরাণ অনুযায়ী এখানে আরও একটি নদীর মিলন হয়েছে, যার নাম সরস্বতী। আর সেই নদী বয়ে চলেছে সবার অলক্ষ্যে পাতাল দিয়ে। এই তিনটি নদীর সঙ্গম বা বেনি থেকেই এই স্থানের নাম হয়েছে ত্রিবেণী। এই মাঘ মেলার সব থেকে গুরুত্বপূর্ণ অংশে এখন আমি দাঁড়িয়ে আছি। আমার চারপাশে এই যে ছোট ছোট তাঁবুগুলি আপনারা দেখছেন, সাধারণ যে তাঁবুগুলি, এই তাঁবুগুলিতে একদিকে যেমন ধনীরাও বসবাস করছেন, তেমন দরিদ্ররাও বসবাস করছেন, তেমন আবার বিভিন্ন সাধু সন্ন্যাসীরা এখানে বসবাস করছেন। সম্পূর্ণ মাঘ মাসের 30 দিন ধরে সঙ্গমে বসবাস করে পুণ্য লাভের এই যে সাধনা, একেই বলা হয় কল্পবাস। এই মাঘ মেলার সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই কল্পবাস। अमित आलोक पांडे। अच्छा, आप यहाँ से? मैं यहाँ तीर्थ पुरोहित हूँ प्रयागराज में। अच्छा। और ये शिविर मेरे द्वारा ही लगाया गया है। अच्छा। और इसमें कल्पवासी लोग हैं। अच्छा। तो 1 महीने तक आज से कल्पवास प्रारंभ हो रहा है। तो ये पौष पूर्णिमा से लेकर माघी पूर्णिमा तक ये लोग 1 महीने यहीं रहेंगे अब। और मैं सुना हूँ कि ये संक्रांति से भी कोई कोई स्टार्ट करता है। वो परंपरा बिहार के मिथिलांचल के जो ब्राह्मण परिवार हैं वो संक्रांति से संक्रांति तक मानते हैं। अच्छा। उसके अलावा बाकी जो पूरे भारतवर्ष के जो आम जनता है वो माघी पौष पूर्णिमा से माघी पूर्णिमा तक जो है कल्पवास को मानती है। अच्छा। जब यहाँ पे रहते हैं तो मतलब क्या क्या करते हैं ये लोग? ये लोग सुबह सुबह तो अर्ली मॉर्निंग में लगभग आप मान के चलिए कि 3 बजे के लगभग 4 बजे के लगभग स्नान करते हैं, गंगा स्नान करते हैं। 3 बजे 4 बजे? हाँ, ब्रह्म मुहूर्त में जो है सुबह सुबह ब्रह्म मुहूर्त में स्नान करते हैं। फिर उसके बाद अपना पूजन पाठ करते हैं, साधना करते हैं, पूजन पाठ करते हैं। और उसके बाद पूजन पाठ करने के बाद दान करते हैं। और दान करने के उपरांत जो है फिर एक टाइम में फलाहार करते हैं। अच्छा। और एक टाइम में जो है अन्न का ग्रहण करते हैं। अच्छा। भोजन एक टाइम करते हैं। अच्छा अच्छा। और यहाँ पे जो रहने के लिए जो व्यवस्था है उसके लिए क्या कुछ मतलब फ्री है या निशुल्क है या फिर कुछ शुल्क भी है? ऐसा है कि हम लोग तीर्थ पुरोहित हैं, हम लोग दान दक्षिणा लेते हैं। अच्छा अच्छा। तो जो भी लोग मन से जो भी इच्छा है, हाँ, वो जब अपनी सामर्थ्य के अनुसार कोई ज्यादा भी देता है, कोई कम भी देता है। सभी तरह के लोग हैं। तो ऐसी कोई बाउंडेशन नहीं होती है। पुरोहित है जो जिसका अपने मन से जो इच्छा है। परंपरा जो है सदियों से चली आई। जब से माघ मेला शुरू हुआ है, लाखों वर्ष पुरानी प्राचीन परंपरा है, तब से तीर्थ पुरोहितों के द्वारा जो है अपने तीर्थ यात्रियों की व्यवस्था करना और तीर्थ यात्रियों का काम है अपने तीर्थ पुरोहित का भरण पोषण करना। तो एक दूसरे के पूरक के रूप में ये कार्य होता आया है। अच्छा, यहाँ पे क्या सब लोग जो आते हैं सब प्रयाग से आते हैं या नहीं भारतवर्ष से? जैसे ये पंडित जी हैं अपने लखीमपुर खीरी के रहने वाले, रहते हैं दिल्ली में। अच्छा। तो दिल्ली से आए हैं। अच्छा। अभी एक सज्जन आए हैं, ये आप आगरा से आए हैं, ना आप प्रतापगढ़ के हैं, रहते हैं दिल्ली में। और आप प्रतापगढ़ के हैं, कुछ इलाहाबाद के भी हैं। आप जैसे त्रिपाठी जी हैं, आप इंजीनियर है सेतु निगम में, रिटायर होने के बाद यहाँ आ गए। अभी इस स्टैंड में जो है वो इलाहाबाद हाई कोर्ट से रिटायर्ड हुए हैं, वो आ गए। तो सभी तरह के सभी प्रांतों के लोग भगाते हैं। आप लोग क्या हर साल आते हैं या? हर साल आते हैं। हर साल? जी 20 साल 25 साल हो गए लोगों को आते हुए यहाँ। आज পৌষ পূর্ণিমার শাহী স্নান। 45 দিনের মাঘ মেলার 6টি শাহী স্নানের মধ্যে অন্যতম একটি দিন। আর সেই কারণেই বেলা বাড়ার সাথে সাথে পুণ্যার্থীর ভিড় বাড়তে শুরু করেছে। প্রতি 12 বছর অন্তর এক বিশেষ শুভক্ষণে এমনই এক মাঘ মেলার আয়োজন করা হয়, যাকে বলা হয় কুম্ভ মেলা।
এই মাঘ মেলার পুণ্যতিথিতে এখানে এসে হাজির হন অসংখ্য সাধু সন্ন্যাসীগণেরা। আজকে এই মেলায় এমনই বেশ কিছু সাধু সন্ন্যাসীগণের সাথে আমার পরিচয় হলো। কেউ আশীর্বাদের বদলে ভক্তদের থেকে দক্ষিণা প্রার্থনা করছেন, কেউ আবার প্রবচন দিচ্ছেন, কেউ পুণ্য স্নানে ব্যস্ত, তো কেউ আবার ঈশ্বরের আরাধনায় মগ্ন। এরই মাঝে এক নাগা সাধুর আমি দর্শন পেলাম। এই নাগা সাধুগণেরা শৈব ধর্মাবলম্বী চরম তপস্বী, ছাই মাখা নগ্ন শরীর আর প্রাণ নিবেদিত আধ্যাত্মিক উপলব্ধির জন্য। বস্তুগত জীবন থেকে এনারা সম্পূর্ণ বিচ্ছিন্ন, কেবলমাত্র পবিত্র স্নান ও বিশেষ আচার অনুষ্ঠানের জন্যই এনারা প্রকাশ্যে উপস্থিত হন। তবে এরই মাঝে এমন কিছু সাধু সন্ন্যাসীদের সাথে আমার পরিচয় হলো, যারা চরম ব্যস্ততায় রয়েছেন মানুষ আর ঈশ্বরের সেবায়। আরও কাছ থেকে এনাদের চিনতে আমি তাদের আখাড়ায় প্রবেশ করলাম। এই আখাড়া হলো তপস্বীদের একটি আধ্যাত্মিক গোষ্ঠী, যারা সনাতন ধর্মের অভিভাবক হিসাবে কাজ করেন। এই আখাড়াগুলি শাহী স্নানের দিনগুলিতে আধ্যাত্মিক অনুশীলনের সাথে যুদ্ধ ঐতিহ্যের সমন্বয় করে বিশেষ শোভাযাত্রার পরিচালনা করেন। সাধুগণের সম্পর্কে আমার মনের মধ্যে যে ধারণা ছিল তা চোখের সামনে দেখতে পেলাম এই আখাড়াতেই। ঈশ্বরের আরাধনা, স্বার্থহীনভাবে ভক্তদের সাথে একাত্ম হওয়া ও সর্বসাধারণের সেবায় নিয়োজিত হওয়া, এই মানুষগুলিকেই দেখে মনে হলো, হ্যাঁ, এরাই সাধু। भजले राम नाम सुखधाम भजले পৃথিবীর প্রাচীনতম শহরগুলির মধ্যে অন্যতম প্রয়াগরাজ। সনাতন ধর্মের প্রাচীনতম ও প্রধান ধর্মগ্রন্থ বেদে এই পবিত্র শহরের উল্লেখ পাওয়া যায়। প্রয়াগ কথার অর্থ যেখানে প্রথমবারের জন্য যজ্ঞ সম্পাদিত হয়েছিল। আর এই যজ্ঞের সাক্ষী হল সঙ্গম ঘাটের খানিকটা দূরে মা যমুনার তীরে সম্রাট আকবরের কেল্লার দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত একটি পবিত্র বটবৃক্ষ। পুরাণ ও শাস্ত্র অনুযায়ী এই বটবৃক্ষের কোনো নাশ নেই, এটি অবিনশ্বর, আর তাই এর নাম অক্ষয় বট। সমগ্র জীবের সৃষ্টির জন্য ব্রহ্মাজি এখানেই প্রথমবারের জন্য যজ্ঞ সম্পাদন করেন। এরপর ত্রিদেব অর্থাৎ ভগবান ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর একত্রে পাপ হরণ করার জন্য এই বৃক্ষটিকে এখানে স্থাপন করেন। মহর্ষি বেদব্যাস এই বটবৃক্ষের নামকরণ করেন অক্ষয় বট। ধর্মীয় মান্যতা অনুযায়ী এই অক্ষয় বটের নিচে বিভিন্ন দেবতাগণ, ঋষি ও সিদ্ধ যোগীগণ তপস্যা করতেন। এই কেল্লার অন্দরেই প্রাচীন প্রয়াগের একমাত্র স্মৃতিচিহ্ন রয়েছে, একটি মন্দির যার নাম পাতালপুরী। 644 খ্রিস্টাব্দে সম্রাট হর্ষবর্ধনের সময়কালে আগত চীনা পরিব্রাজক হিউয়েনসাংয়ের যাত্রা বর্ণনাতেও এই মন্দিরের উল্লেখ পাওয়া যায়। ভূগর্ভে অবস্থিত হওয়ার কারণে বিভিন্ন দেব দেবীর এই মন্দিরের নামকরণ করা হয়েছে পাতালপুরী। এই আকবরের কেল্লার ঠিক পাশেই আরও একটি মন্দির রয়েছে, যেটি 700 বছরের পুরনো। বিশ্বের একমাত্র মন্দির যেখানে হনুমানজির 20 ফুট দীর্ঘ একটি শায়িত মূর্তি রয়েছে। আর এই কারণেই এই মন্দিরটি লেটে হনুমানজি মন্দির নামেও পরিচিত। প্রয়াগরাজ সঙ্গমের এই মাঘ মেলায় আজ থেকে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটছে। অবিরাম চলছে পূজাপাঠ, পুণ্যারতি ও পুণ্য স্নান। এই মাঘ মেলার নিয়ন্ত্রণে উত্তরপ্রদেশ সরকারের প্রচেষ্টা চোখে পড়ার মতো। সঠিকভাবে নিয়ন্ত্রণের কারণে এই মেলাকে মোট 7টি সেক্টরে ভাগ করে দেওয়া হয়েছে। রয়েছে 10,000-এরও বেশি নিরাপত্তা বাহিনী, সিসিটিভি ও AI সক্ষম ক্যামেরা, 42টি পার্কিং জোন, চিকিৎসা শিবির, দমকল ও গল্ফ কার্ট গাড়ির মতো বিভিন্ন ব্যবস্থা।
তার সাথে প্রদূষণ, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার দিকেও বিশেষভাবে নজরদারি চালানো হচ্ছে। এর সাথে এখানে দিবারাত্র চলছে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, বিভিন্ন আশ্রম ও বিভিন্ন আখাড়া দ্বারা পরিচালিত ভান্ডারা। রেণু রেণু দেখতে দেখতে সূর্যদেব অস্তমিত হলেন। প্রয়াগের শীতের কামড় এখন সাংঘাতিক, কিন্তু আত্মার শুদ্ধি, জীবনে শান্তি আর ঈশ্বরের প্রাপ্তির জন্য পুণ্যার্থীর ভিড় বেড়েই চলেছে। সঙ্গম আজ অটুট আস্থার আলোয় আলোকিত। ভক্তদের বিশ্বাস, মাঘ মেলার এই 6টি শাহী স্নানের পুণ্য তিথিতে দেবতাগণের মর্তে আগমন ঘটে। আজকে সারাটা দিন সঙ্গমে থাকার পর বহুদিন ধরে জমে থাকা আমার মনের একটি প্রশ্নের উত্তর খুব স্পষ্টভাবে আমি পেলাম। গুরুতর পাপের পর সঙ্গমে কল্পবাস ও পুণ্য স্নান করলে পাপ আক্ষরিক অর্থে পুরোপুরি মুছে যায় না। এই সাধারণভাবে বসবাস, ঈশ্বরের আরাধনা, সাধু সঙ্গ, দান, ধ্যান, পুণ্যকর্ম ও পুণ্য স্নানের সাথে সঙ্গম ও মাঘ মেলার এই পরিবেশ পাপের প্রভাব কমাতে পারে, মানসিক শুদ্ধি ঘটাতে পারে, ভবিষ্যতে ভালো করার প্রেরণা জোগাতে পারে। এই মাঘ মেলার মূল উদ্দেশ্য হল মানুষের চেতনাকে শুদ্ধ করে প্রেরণাকে প্রতিষ্ঠা করা। সুপ্রভাত। প্রয়াগরাজ ভ্রমণের আজ দ্বিতীয় দিন। আজ বাড়ি ফেরার পালা। গতকালের মতোই আজকেও সূর্যের দেখা প্রায় নেই বললেই চলে, আর ঠান্ডাও ভীষণ। আজকে আমি বুঝে শুনেই ফেরার ট্রেন সন্ধ্যায় রেখেছি, যাতে সঙ্গম বাদেও কুম্ভনগরী প্রয়াগরাজের বেশ কয়েকটি উল্লেখযোগ্য স্থানগুলি ঘুরে দেখে নিতে পারি। আমার হোটেলের বাইরে থেকে মাত্র 10 টাকা ভাড়া দিয়ে সবার প্রথমে চলে এলাম প্রয়াগরাজ জংশনের খুব কাছের ঐতিহাসিক খুসরোবাগে। সম্রাট আকবরের পুত্র সম্রাট জাহাঙ্গীরের বাগান ভীষণ পছন্দের ছিল। তিনি এখানে 1599 থেকে 1605 খ্রিস্টাব্দের সময়কালে 4টি কেন্দ্রীয়ভাবে সংরক্ষিত অপূর্ব স্মৃতিচিহ্নের নির্মাণ করেন। যদিও এই স্থাপত্যের রক্ষণাবেক্ষণের যথেষ্ট খামতি আমার চোখে পড়ল। প্রয়াগরাজ জংশনের খুব কাছের একটি সুন্দর জায়গায় এখন আমি দাঁড়িয়ে আছি। এই জায়গাটার নাম হচ্ছে খুসরোবাগ। একদম স্টেশনের খুব কাছে, আপনারা চাইলে এখানে হেঁটেও চলে আসতে পারেন। সম্রাট জাহাঙ্গীরের জ্যেষ্ঠ পুত্র খুসরো মির্জার নামে এই বাগানটির নামকরণ করা হয়েছে। এটা একদিকে একটা বাগান, সাথে একটি কবরস্থান এবং একটি সমাধিস্থল। এখানে 4টি অপূর্ব সুন্দর সমাধি আপনারা দেখতে পাচ্ছেন, যাদের মধ্যে হচ্ছে সম্রাট জাহাঙ্গীরের মা, তার স্ত্রী, তার ছেলে, তার জ্যেষ্ঠ পুত্র খুসরো মির্জা, তিনি এবং খুসরো মির্জার বোন অর্থাৎ জাহাঙ্গীরের কন্যার অপূর্ব সুন্দর সমাধিগুলি আছে। এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই মেয়ের যে সমাধি, এটাই সব থেকে সুন্দর। একদম সবার প্রথমে যেটা আছে সেটাই হচ্ছে খুসরো মির্জার। তা 1556 থেকে 1607 সালের মধ্যে এই যে 4টি সমাধি এখানে আছে সেগুলি নির্মাণ হয়েছে লাল বেলে পাথর দিয়ে, এগুলি নির্মাণ করা হয়েছে। আর মুঘল স্থাপত্য শৈলীর যে অপূর্ব নিদর্শন সেটা কিন্তু এখানেও খুব সুন্দরভাবে দেখা যায়। আপনারা যদি এদিকে আসেন, স্টেশনে যেহেতু এত কাছে, অবশ্যই এই খুসরোবাগ দেখে যাবেন। पिया को
খুচরো বাঘ দেখে এবার রওনা হলাম সিভিল লাইন্সের দিকে, কারণ সেখানেই আছে অমর শহীদ চন্দ্রশেখর আজাদ পার্ক। এই পার্কের ভিতরেই এলাহাবাদের মিউজিয়ামও রয়েছে। প্রয়াগরাজ জংশনের একদিকে লিডার রোড আর ঠিক তার উল্টো দিকে সিভিল লাইন্স। খুশবাগ থেকে এই পার্কে আসার জন্য টোটোতে ভাড়া পড়ল মাত্র 20 টাকা। আমি এখন আছি অমর শহীদ চন্দ্রশেখর আজাদ পার্কে। এই সমগ্র প্রয়াগরাজের সব থেকে বড় পার্ক এটি। এর আয়তন 133 একর। 1870 সালে যখন রানী ভিক্টোরিয়ার পুত্র প্রিন্স অ্যালফ্রেড এখানে আসেন, সেই সময় তাকে সম্মান জানাতেই এই পার্কটি নির্মাণ করা হয়েছিল। আর সেই কারণেই এই পার্কের আগের নাম ছিল অ্যালফ্রেড পার্ক। অনেকের কাছে এই পার্কটি কোম্পানি বাগ নামেও পরিচিত। 1931 সালে যখন ভারতের স্বাধীনতা সংগ্রাম চলছে, সেই সময় আমাদের মহান বিপ্লবী চন্দ্রশেখর আজাদ এখানেই ছিলেন। এখানে এই যে গাছটি আপনারা দেখছেন, ইংরেজরা তাকে পুরো চারদিক দিয়ে ঘিরে ফেলে, আর ঠিক এই গাছটির পিছনে তিনি নিজেকে গুলিবিদ্ধ করে ইংরেজদের কাছে ধরা দেওয়ার থেকে শহীদ হওয়াটাই শ্রেয় বলে মনে করেন। আর সেই কারণেই পরবর্তীকালে উত্তরপ্রদেশ সরকার এই পার্কটির নাম পরিবর্তন করে দিয়েছেন চন্দ্রশেখর আজাদ পার্ক। এবার আমি রওনা হলাম চুঙ্গির উদ্দেশ্যে। এই চুঙ্গি মোড় থেকে খানিকটা দূরেই রয়েছে একটি শক্তিপীঠ। মা আলোপ শঙ্করী দেবীকে এখানে পূজা করা হয়। এই মন্দিরে একটি কাঠের দোলনাকে পূজা করা হয়। লোকশ্রুতি অনুযায়ী দেবী সতীর দেহের সর্বশেষ অংশ এখানে পতিত হওয়ার পর অদৃশ্য হয়ে যায়, আর সেই থেকেই এই আলোপী দেবীর নামটি এসেছে। চুঙ্গির মোড় একটি জমজমাট এলাকা। আজকে আমার ফেরার ট্রেন প্রয়াগরাজ চেওকি থেকে। এই মোড় থেকে একটি রাস্তা চলে যায় সঙ্গমের দিকে, আর আরও একটি রাস্তা চলে যায় যমুনা নদী পার করে প্রয়াগরাজ চেওকি জংশনের দিকে। ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন জায়গার ভিডিও আমি তৈরি করি। যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে, চ্যানেলের সঙ্গে থাকতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওয়।